প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগতম। আমার নাম আসমা বেগম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে আমি তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের যৌথ মূলধনী কোম্পানি নিয়ে আলোচনা করব। যৌথ মূলধনী কোম্পানি কি, এর বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, গঠন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। যৌথ মূলধনী কোম্পানি কি, আমরা যদি সংজ্ঞা নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমরা দেখব যে যৌথ মূলধনী কোম্পানি হলো মুনাফা অর্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে যৌথভাবে মূলধন সরবরাহ করে দেশে প্রচলিত আইন অনুযায়ী যে কারবার গঠন করে তাকে আমরা বলবো যৌথ মূলধনী কোম্পানি। এই ক্ষেত্রে আমি একটু এক মালিকানা এবং অংশীদারি ব্যবসা নিয়ে কথা বলতে চাই। আমরা দেখেছি এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে একটু ভিন্নতা। যেহেতু এই ক্লাসগুলো তোমরা আগে করেছো, তাহলে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসা মোটামুটি তোমরা জেনেছো। এক মালিকানা ব্যবসায় আমরা দেখেছি মালিক একজন থাকে, মালিক সকল মুনাফা ভোগ করে, দায় ভোগ করে এবং মূলধন সরবরাহ করে থাকে। তাহলে ওখানে মালিক ছিল একজন, এক মালিকানা ব্যবসায় মালিক একজন থাকে, মালিক সবকিছুই পরিচালনা, গঠন, মুনাফা ভোগ করা সবকিছুই বহন করে থাকে। অন্যদিকে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে মালিক থাকে 2 জন থেকে 20 জন, তারা শুধুমাত্র চুক্তির ভিত্তিতে ব্যবসা কার্যক্রম শুরু করতে পারে। কিন্তু যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। এখানে যৌথ মূলধনী কোম্পানি গঠন করতে হলে দেশে প্রচলিত আইন, অর্থাৎ এখানে প্রচলিত আইন বলতে বোঝানো হচ্ছে কোম্পানি আইনকে, যেটি 1994 সালে গঠিত হয়েছিল এবং এই আইন অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানি গঠন করতে হবে, যেটা এক মালিকানা এবং অংশীদারি ব্যবসা ছিল না। আর এখানে আমরা সংজ্ঞার মধ্যে দেখতে পাচ্ছি কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে থাকে। এখানে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে থাকে বোঝানো হচ্ছে যে এখানে কাউকে জোর করে ব্যবসা সংগঠনে আনা যাবে না। যারা শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে ব্যবসা করতে রাজি বা আগ্রহী, শুধু তারা এখানে মিলিত হবে। এখানে কতিপয় ব্যক্তি আমরা এখানে দেখতে পাই যৌথ মূলধনী কোম্পানি 2 প্রকার, প্রধানত 2 প্রকার বোঝানো হয়, প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ 50 জন, আর পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তাহলে এখানে কতিপয় ব্যক্তি বলতে আমরা বোঝাচ্ছি বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে, যেটা আমরা এক মালিকানা দেখেছিলাম একজন সদস্য, আর অংশীদারি ক্ষেত্রে দেখেছি 2 থেকে 20 জন। তাহলে এখানে প্রাইভেট লিমিটেড ক্ষেত্রে 2 থেকে 50 জন, আর পাবলিকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 থেকে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তাহলে এখানে যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হবে এবং যারা ব্যবসা গঠন করবে তারা সবাই মূলধন সরবরাহ করবে। সরবরাহ করবে কেন? যে তাদের লক্ষ্য থাকবে মুনাফা অর্জন করার জন্য। তাহলে আমরা সহজে বলতে পারি যে মুনাফা অর্জনের লক্ষ্যে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হয়ে দেশে প্রচলিত আইন অনুযায়ী যে ব্যবসা গঠন, পরিচালন এবং নিয়ন্ত্রণ করে থাকে তাকে আমরা বলবো যৌথ মূলধনী কোম্পানি। আমি আশা করি তোমরা সংজ্ঞাটা যদি ভালো করে বুঝো তাহলে পরবর্তী যেই বৈশিষ্ট্যগুলো আছে তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো। এরপরে আমরা যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব।
যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্য সমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত আইনগত বৈশিষ্ট্য, দ্বিতীয়ত কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে। এখানে আইনগত বৈশিষ্ট্য কেন বলা হচ্ছে? আমরা দেখেছি এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আইনের কোনো ঝামেলা ছিল না, কিন্তু যৌথ মূলধনী কোম্পানি গঠন করার জন্য আইনের প্রক্রিয়া শেষ করেই তারপরে কার্যক্রম শুরু করতে পারে। তাই এখানে কিছু আইনের আনুষ্ঠানিকতা আছে, যার কারণে এখানে বৈশিষ্ট্যগুলোকে আমরা আইনগত বৈশিষ্ট্য হিসেবে আলাদাভাবে দেখাচ্ছি। আইনগত বৈশিষ্ট্যের মধ্যে প্রথমত আমরা দেখতে পাচ্ছি এটা যৌথ মূলধনী কোম্পানি হলো আইন সৃষ্ট প্রতিষ্ঠান। কেন? কারণ এখানে আইনের আনুষ্ঠানিকতা পালন করেই তারপরে যৌথ মূলধনী কোম্পানিটা গঠন করা যায়। এখানে নিবন্ধন করতে হবে, কাগজপত্র তৈরি করতে হবে, তারপরে যে উদ্দেশ্য কি, দায়ধারা কি, মূলধন ধারা কি, অর্থাৎ সবকিছু ধারাবাহিকভাবে আইনে যেভাবে বর্ণনা করা আছে, যে বিশেষ করে কোম্পানি আইন 1994 সালের কোম্পানি আইনে যে আনুষ্ঠানিকতা আছে সেগুলো পালন করেই যৌথ মূলধনী কোম্পানিটা গঠন করতে হয়। তাই এটাকে বলা হচ্ছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান। এরপরে আছে পৃথক আইনগত সত্তা, যেটাকে কৃত্রিম ব্যক্তি শর্ত বলা হয়ে থাকে। পৃথক আইনগত সত্তা কেন বলা হচ্ছে? যেহেতু এটা আইন সৃষ্ট একটা প্রতিষ্ঠান, তাই এটা সম্পূর্ণ আলাদা একটা সত্তা আছে। কেন? কারণ এখানে যেহেতু এটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট নাম থাকে, একটা সাধারণ সিল মোহর থাকে, এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে বা ঝামেলা হয়ে থাকে, তাহলে এই কোম্পানি অন্য কোনো কোম্পানি বা ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারে। ঠিক তেমনি ভাবে তৃতীয় পক্ষ কোনো ঝামেলা হলে বা কোনো সমস্যা হলে কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারে। তাহলে এখানে আইনগত শর্ত বলতে বোঝানো হচ্ছে যে কোম্পানি নিজে একটা শর্তার অধিকারী। কেন? কারণ এটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান, তার নাম থাকবে, সাধারণ সিলমোহর থাকবে, তারপরে কারো বিরুদ্ধে সে মামলা করতে পারবে, আবার অন্য কেউ তার বিরুদ্ধে বা তৃতীয় পক্ষ তার বিরুদ্ধে মামলা করতে পারবে। এখানে আমরা এই পয়েন্টটাকে আবার বলতে যাচ্ছি কৃত্রিম ব্যক্তি সত্তা। এখানে ব্যক্তির সাথে তুলনা করা হচ্ছে। কেন? কারণ আমরা দেখেছি ব্যক্তি কিছু অধিকার ভোগ করে থাকে। কেমন? ব্যক্তির একটা নির্দিষ্ট নাম থাকে, নির্দিষ্ট সিল মোড থাকে, এবং ব্যক্তি কারো বিরুদ্ধে মামলা করতে পারে, আবার অন্য কেউ তার বিরুদ্ধে মামলা করতে পারে। এই বৈশিষ্ট্যগুলো ব্যক্তির সাথে মিল আছে বলে এটাকে কৃত্রিম ব্যক্তি শর্ত বলা হয়ে থাকে। প্রধানত এটি আইন সৃষ্ট প্রতিষ্ঠান বলেই এটা আলাদা একটা শর্ত আছে, যার কারণে এখানে বলা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি হলো পৃথক আইনগত শর্ত সম্পন্ন একটা প্রতিষ্ঠান বা কোম্পানি। তাহলে আমরা দেখেছি এখানে কেন শর্তটা আলাদা হচ্ছে, বিশেষ করে আইন সৃষ্ট প্রতিষ্ঠান বলে, কিন্তু এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার মধ্যে নাই কেন? আমরা দেখেছি এক মালিকানা কোনো আইনের জটিলতা নেই, অর্থাৎ মন চাইলে যে কেউ যে কোনো সময় এক মালিকানা ব্যবসা শুরু করতে পারে। ঠিক তেমনি ভাবে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রেও শুধুমাত্র চুক্তি সম্পাদন করে দুই বা ততোধিক ব্যক্তি অংশীদারি ব্যবসা শুরু করতে পারে। তাহলে এখানে আইনের কোনো আনুষ্ঠানিকতা নাই। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে এই আইনের আনুষ্ঠানিকতা পালন করে শুধুমাত্র কার্য শুরু করে বলেই এটা একটা পৃথক সত্তা সৃষ্টি হয়ে থাকে। এরপরে আছে চিরন্তন অস্তিত্ব। চিরন্তন অস্তিত্ব বা স্থায়িত্ব, এখানে স্থায়িত্বকে বোঝানো হচ্ছে। এখানে আমরা যদি বলি যে যেহেতু এটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান, আইন আমরা দেখেছি আইন যতক্ষণ না শুরু করতে দিবে ততক্ষণ পর্যন্ত যৌথ মূলধনী কোম্পানি তার কাজ শুরু করতে পারে না। ঠিক তেমনি ভাবে যে যতক্ষণ পর্যন্ত এটা বন্ধ না করার অনুমতি দিবে ততক্ষণ পর্যন্ত কোম্পানি বন্ধ করতে পারবে না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমরা দেখেছি মালিকের ইচ্ছার উপরে কিন্তু ব্যবসা সংগঠনের অস্তিত্বটা নির্ভর করে বা স্থায়িত্বটা নির্ভর করে। কিন্তু যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর স্থায়িত্ব নির্ভর করে না। শুধুমাত্র এটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান বলেই আইন যতক্ষণ না বিলোপ সাধন করবে ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ করতে পারবে না। তাহলে এই জন্য বলা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির স্থায়িত্ব হলো চিরন্তন। ঠিক আছে, এরপরে আমরা পরের পয়েন্টে চলে যাব
যে সীমাবদ্ধ দায়। সীমাবদ্ধ দায় কেন বলা হচ্ছে? আমরা দেখেছি এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে মালিকের দায় অসীম হয়ে থাকে। কারণ ব্যবসা সংগঠনের কোনো দায় সৃষ্টি হলে ওই দায় মালিককে ব্যক্তিগতভাবে পরিশোধ করতে হয়। অর্থাৎ ব্যবসা সংগঠনের দায় যদি মুনাফার দ্বারা পরিশোধ করতে না পারে, তাহলে ব্যক্তি তার ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে সেই দায় পরিশোধ করে থাকে, যার কারণে তাদের দায় অসীম হয়ে থাকে। এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের মালিকদের দায় অসীম হয়ে থাকে। কিন্তু যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে পুরো ব্যতিক্রম। এখানে যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আমরা দেখেছি পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিতেও শেয়ার আছে। তাহলে এখানে সদস্যরা যেই মূল্যমানের শেয়ার ক্রয় করে থাকে, ঠিক ততটুকু মূল্যের জন্য যে দায় সৃষ্টি হবে তারা ওই পরিমাণ দায় বহন করবে, এর চেয়ে বেশিও করবে না, কমও করবে না। ধরি আমরা যদি কেউ 100 টাকা মূল্যের শেয়ার ক্রয় করে থাকে, তাহলে 100 টাকার জন্য যে দায় সৃষ্টি হবে সে 100 টাকার দায়ে বহন করবে, এর চেয়ে বেশিও করবে না, কমও করবে না। যার কারণে বলা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মালিকদের দায় সীমাবদ্ধ। এক্ষেত্রে আমি একটু বলতে চাচ্ছি যে আমরা যে একটু আগে বলেছিলাম প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি, যেখানে লিমিটেড শব্দটা ব্যবহার করা হয়, কারণ এখানে মালিকদের দায় সীমাবদ্ধ থাকে বলে কোম্পানির নামের শেষে সীমাবদ্ধ শব্দটি ব্যবহার করা হয়। তাহলে এখানে মালিকদের দায় সীমাবদ্ধ বলে লিমিটেড শব্দটি ব্যবহার করা হয়। এটার প্রায় কিন্তু পরীক্ষায় আসে। লিমিটেড শব্দটা কেন ব্যবহার করা হয় আমরা জেনে নিলাম। এরপরে আছে সাধারণ সিলমোহর। যে আমরা প্রথমে দেখেছি যে পৃথক আইনগত শর্তা যখন আমরা আলোচনা করেছিলাম, সেখানে দেখেছি যে যেহেতু এটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান, তার একটা নির্দিষ্ট শর্তা থাকবে। এই শর্তার মধ্যে আমরা আলোচনা করেছি তার একটা নিজস্ব সিলমোহর থাকবে, যার মাধ্যমে তার পরিচিতি লাভ করবে, সে বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে থাকবে। তাহলে এখানে সাধারণ সিলমোহরটা কিন্তু তার একটা আইনগত বৈশিষ্ট্য এবং এটা তাকে রাখতে হবে। এরপরে পরের পয়েন্টে আমরা যাব শেয়ার মূলধন। যেহেতু আমরা দেখেছি পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড কোম্পানিতে শেয়ার হোল্ডার থাকে, কিন্তু এখানে একটু আমি বলতে চাচ্ছি শেয়ারটা কি। শেয়ার হলো মূলধনের ক্ষুদ্রতম অংশ, যার প্রত্যেকটা অংশের মান সমান থাকে, অর্থাৎ প্রত্যেকটির মূল্য সমান হয়ে থাকে। তাহলে এখানে শেয়ার বিক্রি করে বা জনগণের কাছে বিক্রি করে যে মূলধন সংগ্রহ করতে পারে, এক্ষেত্রে শুধুমাত্র প্রাইভেট লিমিটেড কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রি করে কোম্পানির মূলধন সংগ্রহ করতে পারবে। তাহলে এখানে প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু পারবে না, যেটা আইনগতভাবে নিয়ম নাই। শুধুমাত্র পাবলিক লিমিটেড কোম্পানি জনগণের কাছে শেয়ার বিক্রি করেই শেয়ার মূলধন সংগ্রহ করতে পারবে। এরপরে আসছে শেয়ার হস্তান্তর যোগ্যতা। এখানে শেয়ার হস্তান্তর যোগ্যতা কেন বলা হচ্ছে, আমরা দেখেছি প্রাইভেট এবং পাবলিক দুটো কোম্পানি আছে, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি আর হলো পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি শুধুমাত্র তাদের যে শেয়ার হোল্ডাররা থাকবে, যে 2 থেকে 50 জন সদস্য, এদের মধ্যে শুধু তারা তাদের শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে। এরা জনগণের কাছে তাদের শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে না। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি অবাধে শেয়ার হস্তান্তর করতে পারে না। অন্যদিকে আমরা যদি পাবলিক লিমিটেড কোম্পানির কথা ধরি, তাহলে ওখানে দেখা যায় তাদের শেয়ার সংখ্যা হলো সর্বনিম্ন 7 থেকে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তাহলে এখানে তারা পাবলিক লিমিটেড কোম্পানি অবাধে জনগণের কাছে তাদের শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে, যার কারণে এখানে প্রাইভেটের ক্ষেত্রে হস্তান্তরযোগ্যতা সীমিত, অর্থাৎ শেয়ার হোল্ডারদের মধ্যে করতে পারবে, আর পাবলিকের ক্ষেত্রে পাবলিক লিমিটেডের ক্ষেত্রে শেয়ার জনগণের কাছে অবাধে হস্তান্তর করতে পারবে। তাহলে আমরা বুঝলাম যে শেয়ার হস্তান্তরযোগ্যতা প্রাইভেটের আছে এবং পাবলিকের আছে, কিন্তু প্রাইভেটের অবাধে করার সুযোগ আছে হলো পাবলিকের, আর প্রাইভেটে শুধুমাত্র সদস্যদের মধ্যে হস্তান্তর করার সুযোগ আছে। এরপর আমরা সদস্য সংখ্যা বলতে পারি, যেটা আমি আগে বলে দিয়েছি। এখানে সদস্য সংখ্যার কথা আসছে জন্যই এখানে দুটো কোম্পানি খুব বেশি আমরা আলোচনা করি, সেটা হলো পাবলিক লিমিটেড কোম্পানি এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি।
এখানে সদস্য সংখ্যা 2 কোম্পানির ক্ষেত্রে 2 রকম। আমি প্রথমেই তোমাদের সংজ্ঞার ক্ষেত্রে বলেছিলাম এবং বিভিন্ন এতক্ষণ আলোচনার মধ্যে অনেকবার বলেছি, তারপরে আমি বলছি সদস্য সংখ্যা প্রাইভেটের ক্ষেত্রে 2 থেকে 50 আর পাবলিকের ক্ষেত্রে 7 থেকে সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ হবে। এরপরে আছে বিধিবদ্ধ দায়। বিধিবদ্ধ মানে হলো কি বাধ্যতামূলক কিছু কাজ যেগুলো করতে হয়, যেমন একটা নির্দিষ্ট সভা করতে হবে, বছরে একটা সাধারণ সভা হবে, তারপরে বাৎসরিক যেটা আমরা আর্থিক বিবরণী বলি, যে চূড়ান্ত হিসাব যেটাকে বলা হয়, যে আয় ব্যয় বিবরণী তৈরি করতে হবে, সাপ্তাহিক ম্যাগাজিন তৈরি, অর্থাৎ এখানে কিছু কাজ অবশ্যই পালন করতে হয়। তাহলে এই জন্য বলা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে কিছু দায় বা কিছু কাজ অবশ্যই সম্পন্ন করতে হয়, যেগুলো কোম্পানির জন্য দায় বলা হচ্ছে, এটা অবশ্য বাধ্যতামূলকভাবে করতে হয়, যেটাকে বিধিবদ্ধ দায় বলা হচ্ছে। এরপরে আছে মালিকানা ও নিয়ন্ত্রণের ভিন্নতা। মালিকানা আমরা দেখেছি এখানে পৃথক সত্তা, যেখানে মালিকানা এবং নিয়ন্ত্রণের ভিন্নতা কেন? এখানে মালিক যারা আছে তারা পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না। তারা কি করে? তারা কি পরিচালনায় অংশগ্রহণ করে না? হ্যাঁ করে। তারা কি করে? মালিকেরা তারা ভোটের মাধ্যমে প্রতিনিধি নিয়োগ করে থাকে, প্রতিনিধি নিয়োগ করে তারা পরিচালনার দায়িত্ব দিয়ে থাকে, যেটাকে আমরা পরিচালনা পর্ষদ বলে থাকি। তাহলে এখানে মালিক যারা তারা পরিচালনা কাজে অংশগ্রহণ করে না। তাহলে এখানে এই জন্য বলা হচ্ছে মালিক ভিন্ন আর পরিচালনা কাজ বা নিয়ন্ত্রণের কাজ ভিন্ন, দুইটা সম্পূর্ণ পৃথক, অর্থাৎ মালিকানা এবং ব্যবস্থাপনা সম্পূর্ণ পৃথক থাকে এখানে। এরপর আছে নিবন্ধিত কার্যালয়। এখানে আমরা দেখেছি যে কোম্পানি একটা নির্দিষ্ট, অর্থাৎ কোম্পানি আইন অনুযায়ী গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে এখানে কোম্পানি যেই কার্যালয়ে তার কার্যক্রম সম্পাদন করবে তার ঠিকানা অবশ্যই নিবন্ধিত হতে হবে। যেই কার্যালয় বা যে ঠিকানায় তার সাথে যোগাযোগ করা হবে, লেনদেন করা হবে, সেটা অবশ্যই নিবন্ধিত হতে হবে। নিবন্ধিত হলে তাহলে কোম্পানির কার্যক্রম করতে সুবিধা হবে এবং অন্য পক্ষ যারা আছে তারাও তাদের কোম্পানির সাথে কার্যক্রম পরিচালনা করতে সহজ হবে। এরপরে যেটা আমরা বলতে যাচ্ছি বাধ্যতামূলক নিবন্ধন। বাধ্যতামূলক নিবন্ধন কেন বলা হচ্ছে? আমরা দেখেছি এক মালিকানা কারবারের ক্ষেত্রে নিবন্ধনের প্রয়োজন হয় না। অংশীদারি কারবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র চুক্তিপত্র সম্পাদন করলেই তারা কার্যক্রম শুরু করতে পারে। নিবন্ধনটা অর্থাৎ চুক্তিপত্র নিবন্ধনটা বাধ্যতামূলক নয়। কেন? এখানে শুধু চুক্তি দিয়ে তারা কার্যক্রম শুরু করতে পারে। নিবন্ধন হলে ভালো, কিন্তু না হলে কোনো সমস্যা নাই। কিন্তু কোম্পানির ক্ষেত্রে সেটা অবশ্যই করতে হবে। নিবন্ধন না করা পর্যন্ত কোম্পানি তার কার্যক্রম শুরু করতে পারবে না। এই জন্য বলা হচ্ছে কোম্পানির নিবন্ধন বাধ্যতামূলক। আমরা এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, আশা করছি আমরা কোম্পানির আইনগত বৈশিষ্ট্যগুলো সহজভাবে ভাবে বুঝছি। আর যেটা আমি বলতে চাচ্ছি, এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, কারণ এখান থেকে বৈশিষ্ট্য থেকেই তোমাকে বিভিন্ন প্রশ্ন দেওয়া হয়ে থাকবে, উদ্দীপকের প্রশ্ন, আর যেটা আমরা বলি বহু নির্বাচনী প্রশ্ন, এখান থেকে অনেকগুলো প্রশ্ন হওয়ার সুযোগ আছে এবং প্রায় এগুলো প্রশ্ন হয়ে থাকে। এরপরে আমরা আলোচনা করব কোম্পানির সাধারণ বৈশিষ্ট্য। সাধারণ বৈশিষ্ট্য কেন বলা হচ্ছে? যেটা আমরা আগে পড়েছি, এটা আইনের যে প্রক্রিয়া আছে বা আইনের যে নিয়ম কানুন আছে সেগুলো ওখানে আইনগত আইন প্রক্রিয়া মেনে করতে হয়, যার কারণে সেগুলোকে বলা হচ্ছে আইনগত বৈশিষ্ট্য। আর সাধারণ বৈশিষ্ট্য কেন? যে আমাদের সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা হলো গঠন প্রণালী। আমরা যদি তুলনা করি এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার সাথে যদি তুলনা করি, তাহলে আমরা দেখব এক মালিকানা ব্যবসায়ের গঠন খুবই সহজ। যে কেউ যে কোনো সময় অল্প পরিমাণ মূলধন নিয়ে ব্যবসা শুরু করতে পারে। অন্যভাবে আমরা যদি দেখি, অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রেও দুজন ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করতে পারে বা ব্যবসা কার্যক্রম শুরু করতে পারে। কিন্তু যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে আমরা দেখেছি অনেকগুলো আনুষ্ঠানিকতা পালন করতে হয়। যে আইনগত যে কোম্পানি আইন, বিশেষ করে 1994 সালে যে কোম্পানি আইন আছে, ওই আইনে যেভাবে বলা আছে সেই প্রক্রিয়া বা সেই বৈশিষ্ট্যগুলোর পালন করে আমাদেরকে কোম্পানি গঠন করতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি কোম্পানির গঠন প্রক্রিয়া
বা প্রণালী কিছুটা জটিল। এরপরে আছে স্বেচ্ছামূলক সংস্থা। কেন? আমরা সংজ্ঞায় দেখেছিলাম যে এখানে কতিপয় ব্যক্তি স্বেচ্ছায় মিলিত হবে। তাহলে এটা আমরা বলতে পারি যে এখানে যারা স্বেচ্ছায় মিলিত হয়ে সংগঠন তৈরি করে এবং এখানে সবাই কি ইচ্ছাকৃতভাবে অংশগ্রহণ করে, যার কারণে এটাকে বলা হচ্ছে স্বেচ্ছামূলক সংগঠন বা সংস্থা। এরপরে আছে অধিক মূলধন। আমরা দেখেছি সদস্য সংখ্যার দিকে যদি আমরা খেয়াল করি, এখানে সদস্য সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে বেশি। সদস্য সংখ্যা বেশি হওয়া মানে অধিক মূলধনের একটা সুযোগ আছে। অধিক মূলধন সদস্য সংখ্যার কারণে এখানে অধিক মূলধন হয়ে থাকে এবং অধিক মূলধন বলে এখানে ব্যবসা প্রতিষ্ঠানটা আকারে বড় হয়ে থাকে এবং এখানে উৎপাদন কার্যক্রম বেশি হয় বা অন্যান্য যে কাজকর্ম আছে সেখানে বেশি পরিমাণে কাজ সম্পাদন করা সম্ভব হয়ে থাকে। এরপরে আছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা। আমরা সবাই জানি গণতন্ত্র মানে কি। গণতন্ত্র মানে হলো মতামত প্রকাশ করার অধিকার। কোম্পানির ক্ষেত্রে যে সদস্য আছে যারা মালিক আছে প্রত্যেকের মতামত প্রকাশ করার সুযোগ আছে। কিভাবে? যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করার সময় বা কোনো যে প্রতিনিধি নির্বাচন করার সময় তারা কি করতে পারে, ভোটের মাধ্যমে তারা নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিনিধি নির্বাচন করতে পারে। তাহলে এটা হলো গণতান্ত্রিক ব্যবস্থাপনা। প্রত্যেকটা মানুষ বা যারা মালিক তারা তাদের মতামত প্রকাশ করবে এবং ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পায়। এই ক্ষেত্রে গণতান্ত্রিক একটা সুযোগ, গণতন্ত্রের একটা প্রয়োগ আছে, যেটাকে বলা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থাপনা। সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা আরো দেখতে পাই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কি? যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন মেনে নিজের মতো কাজ করার অধিকার। নিয়ম মেনে কাজ, নিজের মতো করে কাজ করাটাকে বলা হচ্ছে স্বায়ত্তশাসন। তাহলে এখানে বলা হচ্ছে কোম্পানি আইনের ক্ষেত্রে আমরা দেখেছি এখানে যে আইন আছে সে আইনটা মেনে আমি আমার মতো করে কাজ সম্পাদন করতে পারবো, যেটা কোম্পানির ক্ষেত্রে আমরা করতে পারি। যে আমি মালিক যারা আছে তারা প্রতিনিধি নির্বাচন করার সুযোগ আছে। এখানে আইন নির্দিষ্ট করে দেয়নি যে অমুক এই কাজ করবে অমুক ওই কাজ করবে, সেটা বলে দেয়নি। এখানে যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে তারা প্রতিনিধি নির্বাচন করতে পারে, কার্যক্রম ঠিক করতে পারে। তাহলে এখানে বলা হচ্ছে এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যেহেতু এটা আইনসৃষ্ট প্রতিষ্ঠান এবং নিজের মতো করে কাজ করতে পারে, সেজন্য এটাকে বলা হচ্ছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এরপরে আছে মুনাফা বন্টন। যদি মুনাফা হয় তাহলে এখানে যে পরিচালনা পরিষদ আছে, পরিচালনা পরিষদ শেয়ার মূলধন অনুসারে অর্থাৎ শেয়ার অনুপাতে মূলধন বন্টন করবে। যার যেরকম শেয়ার আছে বা যার যতটা শেয়ার আছে ওই অনুপাতে মুনাফা বন্টন হবে। এই ক্ষেত্রে সকল মুনাফা বন্টন হয় না, কিছু মুনাফা ভবিষ্যতের উন্নয়নের জন্য সংরক্ষণ করে রাখা হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মুনাফা বন্টনটাও কিন্তু পরিচালনা পরিষদ করে থাকে এবং শেয়ার অনুপাতে কিন্তু মুনাফাটা বন্টন হয়ে থাকে। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে উদ্দেশ্যের নির্দিষ্টতা। এখানে কোম্পানি গঠনের ক্ষেত্রে আমরা পরবর্তীতে আলোচনা করব যে কোম্পানি গঠন করতে হলে অবশ্যই তার নাম থাকে, উদ্দেশ্য কি তা থাকবে, দায় কি আছে তা থাকবে, ঠিকানা কি আছে সেটা থাকবে, যেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। যেখানে আছে স্মারকলিপি, যেটাকে কোম্পানি গঠনতন্ত্র বলা হয়, যেটা না হলে কোম্পানি গঠন করা সম্ভব নয়। এখানে সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে বলা হচ্ছে যে কোম্পানির যে উদ্দেশ্য থাকবে সেটা অবশ্যই স্পষ্ট হতে হবে, কি উদ্দেশ্যে কোম্পানি গঠন করা হচ্ছে। কোম্পানির উদ্দেশ্য নির্দিষ্ট না হলে তাহলে কোম্পানি নিবন্ধন করা সম্ভব হবে না। এখানে এই জন্য বলা হচ্ছে যে কোম্পানি কি উদ্দেশ্যে শুরু করছে সেটা অবশ্যই উদ্দেশ্যটা স্পষ্ট থাকতে হবে। এরপর হচ্ছে সদস্যপদ। আমরা দেখেছি সদস্যপদ কারা পাবে, যে কোম্পানির যারা একটা মতো শেয়ার ক্রয় করেও কিন্তু কোম্পানির সদস্যপদ লাভ করতে পারে, যেটা আমরা মালিক বলে থাকি। কোম্পানির শেয়ার ক্রয় করে যে কেউ কোম্পানির সদস্যপদ লাভ করতে পারে। এরপরে আছে
অবসায়ন, যেটাকে আমরা বলছি বিলোপ সাধন বা বন্ধ করে দেওয়া। শুরুর ক্ষেত্রে আমরা দেখেছি কোম্পানি মন চাইলে তার কার্যক্রম শুরু করতে পারছে না, যতক্ষণ না আইন অনুসারে যেটা বৈধতা বা আইন যতক্ষণ না কাজ শুরু করার অনুমতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত কোম্পানি তার কাজ শুরু করতে পারে না। ঠিক তেমনি ভাবে যতক্ষণ না আইন কোম্পানি বন্ধ ঘোষণা করবে বা বিলোপ সাধন করবে বা অবসায়ন প্রদান করবে ততক্ষণ পর্যন্ত কোম্পানি তার কাজ বন্ধ করতে পারবে না। কেন পারবে না? এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা অন্য যে দুইটা ব্যবসার কথা আমরা বলেছিলাম, এক মালিকানা এবং অংশীদারি, সেই ক্ষেত্রে মালিকের ইচ্ছার উপর কিন্তু ব্যবসার বন্ধ করারটা নির্ভর করছে। মালিক যখন ইচ্ছা করছে বন্ধ করে দিতে পারছে, কিন্তু এখানে মালিকের ইচ্ছার উপর কোনো বন্ধ করাটা মালিকের ইচ্ছার উপর নির্ভর করছে না। কারণ এখানে যেহেতু এটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান, তাহলে আইন যখন বন্ধ করবে ঠিক তখনই সেটা বন্ধ হবে। এর আগে বন্ধ করার কোনো সুযোগ নাই এবং এখানে মালিক কিছুই করতে পারবে না। মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর বন্ধ করাটা নির্ভর করছে না। সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে আমরা আরেকটা যেটা দেখি, দক্ষ ব্যবস্থাপনা। এখন দক্ষ আমরা কাকে বলবো? দক্ষতা বলতে আমরা কি বুঝি? যেটা আছে যে দক্ষতা বলতে বোঝানো হয় কম সময়ে কম খরচে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো। তাহলে এখানে বোঝাচ্ছে যে দক্ষ ব্যবস্থাপনা কিভাবে সম্ভব? যে আমরা যদি, যেখানে আমরা দেখি এখানে সদস্য অনেক থাকে, সকলের মতামত নিয়ে আমরা ভালো ব্যবস্থাপক নিয়োগ দিতে পারি, আমরা সিলেকশন করতে পারি। এখান থেকে আমরা ভালো ব্যবস্থাপক নিয়োগ দিয়ে আমাদের যে কোম্পানির কার্যক্রম আছে সেই কার্যক্রম আমরা সঠিকভাবে পরিচালনা করে আমরা কোম্পানিকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে দক্ষ ব্যবস্থাপনা করা সম্ভব। তাহলে এই যে আলোচনা আমরা করেছি যে কোম্পানি কি, কোম্পানির বৈশিষ্ট্যগুলোর মধ্যে আমরা দেখেছি আইন সৃষ্ট বৈশিষ্ট্য বা আইনগত বৈশিষ্ট্য এবং সাধারণ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা ভালো করে বুঝি, তাহলে পরবর্তী যে আলোচনা আছে, যেমন পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, এখানে পাবলিক প্রাইভেট এই প্রত্যেকটার মধ্যে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা হবে। পাবলিক লিমিটেড কোম্পানি ম্যাক্সিমাম বৈশিষ্ট্য এখান থেকে আসবে, প্রাইভেট লিমিটেড কোম্পানির বৈশিষ্ট্য এখান থেকে আসবে, কোম্পানির সুবিধা অসুবিধা, তারপরে পাবলিক এবং প্রাইভেট লিমিটেডের মধ্যে পার্থক্য, অনেক কিছুই কিন্তু আমরা এই সংজ্ঞা এবং বৈশিষ্ট্য থেকে বলতে পারবো। তাহলে আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।